physics the godfather of universe. So আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বায়োসাভার্ট ল, ম্যাগনেটিজম থেকে আমরা বলেছিলাম। সেই বায়োসাভার্ট ল সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে বায়োসাভার্ট ল যেটা সেটা, এবং বায়োসাভার্ট লটা অবভিয়াসলি যে জিনিসটার উপর বেস করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কোনো তড়িৎবাহী পরিবাহীর মধ্য দিয়ে যখন কোনো তড়িৎ প্রবাহিত হয়, তো সেই তড়িৎ প্রবাহের সময় সেই তড়িৎবাহী পরিবাহীর চারপাশে এক প্রকারের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, এবং সেটা আমরা ক্লাস 10-এ জানি, এবং সেটা আমরা জেনেছি কি ক্লাস 10-এর আমাদের যে ওই দক্ষিণ মুষ্টি নিয়ম ছিল, সেই দক্ষিণ মুষ্টি নিয়ম অনুযায়ী আমরা জানি। তো সেই অনুযায়ী বায়োসাভার্ট লটা অ্যাকচুয়ালি এই সূত্রের উপর বেস করে তৈরি হয়ে আছে। তো এই অনুযায়ী কোনো, এবং এটা সম্পর্কে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম। তো বায়োসাভার্ট লতে যেটা হয়, যেটা আমরা বার করেছিলাম সেটা হচ্ছে এরকম যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, এবং সেই ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো পয়েন্ট নিই এবং সেখানে যদি কোনো রকম কোনো চৌম্বক পদার্থকে রাখা হয়, তাহলে সেই চৌম্বক পদার্থের উপরে কতটা পরিমাণ বল অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে আমরা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। অ্যান্ড নট অনলি দ্যাট, তার সাথে সাথে যে নির্ণয় করা হয়, আমরা বলটা মেনে নির্ণয় করি না, আমরা যেটা বার করে দেখি সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র পাবো, মানে বি বা ডিবি বলা হয়, বা অ্যাকচুয়ালি বি বলাই বেটার। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রথমে আমরা একটা ওয়্যার নিয়েছিলাম, এবং এল লেন্থের যদি ওয়্যারটা হয়, এবং সেখানে আমরা একটা ক্ষুদ্র সেগমেন্ট ডিএল নিয়েছিলাম। এবার সেই ডিএল লাইন সেগমেন্টের জন্য বা ডিএল লাইন এলিমেন্টের জন্য আমরা একটা সার্টেন ডিস্টেন্স আর এ আমরা কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম, এবং সেই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি বের করেছিলাম। সেক্ষেত্রে ওটা বেরিয়েছিল, এবং সেক্ষেত্রে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই যে এবং প্রথমে ডিবি বের করেছিলাম, তারপরে বি বার করা হবে অবভিয়াসলি। তো সেই ক্ষুদ্র সেগমেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ডিবি তৈরি হয়েছিল, সেই ডিবিটা কিছু কিছু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ডিবিটা যে কারেন্ট ফ্লো করছে তার সাথে প্রপোর্শনাল, যে ক্ষুদ্র সেগমেন্ট ডিএল তার সাথে প্রপোর্শনাল, এবং ডিএল স্মল এলিমেন্ট এবং আর ডিস্টেন্স এর মধ্যেখানে, মানে দূরত্ব ভেক্টর আর ভেক্টর এর মধ্যে যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলের সাইনের সাথে প্রপোর্শনাল, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের সাথে, দূরত্বের বর্গের সাথে ইনভার্স প্রপোর্শনাল, দূরত্বের বর্গ বা আর এর সাথে আর স্কোয়ারের সাথে বা আর স্কোয়ারের সাথে ইনভার্স প্রপোর্শনাল। এবং সব মিলিয়ে মিশিয়ে আমরা যেটা পাই, দ্যাট ইজ ডিবি ইকুয়ালস টু কে ইজ কনস্ট্যান্ট আইডিয়াল সাইন আলফা বাই আর স্কোয়ার। এই ব্যাপারটা পেয়েছিলাম, দ্যাট ইজ বায়োসাভার্ট ল, বা যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি ল্যাপ্লাস ল বা ল্যাপ্লাসের সূত্র। এই ল্যাপ্লাস ল বা ল্যাপ্লাসের সূত্র বলা হয়ে থাকে, যেটা বলা হয়েছিল। ভালো কথা, বেশ। তারপরে আমরা সিজিএস এবং এসআই দুটো মেথডে আসি। সিজিএস মেথডে আমরা দেখেছিলাম যে কে যে সেই কনস্ট্যান্ট, যেটা সেই কনস্ট্যান্টের প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা হয় 1, এবং এক্ষেত্রে বি যেটা আছে সেই বিটাকে এইচ হিসাবে প্রকাশ করা হয়, বা ডিবির জায়গায় আমরা ডিএইচ লিখেছিলাম। এবার সেটা কেন, তার কারণটা কি, সেই কারণটাই বলেছিলাম আমরা নেক্সট যে চ্যাপ্টারটা, যেটা মানে তোমাদের পাঠ্যপুস্তকের থার্ড চ্যাপ্টার, যেটা সেই থার্ড চ্যাপ্টারে আমাদের বি আর এইচ এর মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং বলেছিলাম যে বি এবং এইচ দুজনেই হচ্ছে আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে এক্সপ্রেস করে, বাট দুজনের মধ্যে একটা সামান্য তারতম্য আছে। বাট সিজিএস মেথডে যেটা বি সেটাই এইচ, তার জন্য আমরা বি এর জায়গায় এইচ লিখেছিলাম, এবং কে ভ্যালু 1 থাকার জন্য আমরা ডিএইচ যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার। এবার পরবর্তীতে যখন এইচ বার করি, এবং এইচটা হয়ে যায় কি হয়, সামেশন অফ ডিএইচ, দ্যাট ইজ সামেশন অফ আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস। এসআই মেথডের ক্ষেত্রে যেটা হয়, এসআই মেথডের ক্ষেত্রে কিন্তু বি আর এইচটা সেম হয় না, এসআই মেথডের ক্ষেত্রে বি আর এইচটা আলাদা হয়। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এসআই মেথডে আমরা বি এর জায়গাতে কিন্তু এইচটা লিখতে পারি। আর নট অনলি দ্যাট, পাশাপাশি একটা যেটা ছিল কনস্ট্যান্ট কে, যেটা সেই কনস্ট্যান্ট কে একটা ভ্যালু থাকে, দ্যাট ইজ μ0/4π, যেখানে μ0কে বলা হয় শূন্য মাধ্যমে পরা চৌম্বক ধ্রুবক বা পারমিয়াবিলিটি, এবং যার ভ্যালু হয় 4π × 10⁻⁷। ইউনিট সম্বন্ধে কিছু বলি নেই, কারণ ইউনিটটা সম্পর্কে আমি তোমাদের পরে বলবো, যাই হোক। তো এটা হচ্ছে μ0 ভ্যালু, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে আমাদের যে ডিবি, সেই ডিবির ভ্যালু হয় কে এর জায়গায় যদি μ0/4π বসাই, তাহলে μ0/4π আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার, এটা ছিল হচ্ছে ডিবি এর ভ্যালু। এবং সেক্ষেত্রে বি যেটা হয়, দ্যাট ইজ সামেশন অফ μ0/4π আই ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার। ওকে, বেশ। এবার এই μ0 ভ্যালুটা হয় 4π × 10⁻⁷, তারপরে এখান থেকে কাটাকাটি করলে পরে নিচে 4π কাটাকাটি করে 10⁻⁷ আসে, সেটা পরের ব্যাপার। এবার আসি ইউনিটের ব্যাপার।
সিজিএস পদ্ধতিতে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রে একক হয় ওরস্টেড বা ওরস্টেড এক্সপ্রেস করা হয় ইউনিটটাকে। এবং ওরস্টেডের ডেফিনেশন আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। এবং এসআইতে যে ইউনিট বা বি এর যে ইউনিটটা হয় বা চৌম্বক ক্ষেত্রের যে ইউনিট হয় সেটা হয় টেসলা। ওকে, টেসলা। অ্যান্ড নট অনলি দ্যাট, ওরস্টেড এবং পাশাপাশি আমি টেসলার ডেফিনেশন বলেছিলাম, এবং এর সাথে আমি টেসলা এবং ওরস্টেডের মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা বলেছিলাম যে 1 টেসলা ইকুয়াল টু 10⁻⁴ ওরস্টেড। নাও এই ছিল আমাদের লাস্ট ভিডিওতে বায়ো-স্যাভার্ট ল সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। নাও আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই বায়ো-স্যাভার্ট ল এর অ্যাপ্লিকেশন। বায়ো-স্যাভার্ট ল অ্যাপ্লিকেশন আমরা এখানে ডিসকাস করব। সো অ্যাপ্লিকেশন নিয়ে যখন আমরা শুরু করার আগে আমি এখানে কিছু ছবি করব, সেই ছবিগুলো তোমরা খাতায় করবে। সো এবার আমরা বায়ো-স্যাভার্ট অ্যাপ্লিকেশন থেকে শুরু করছি। সো লেটস স্টার্ট। ওকে, now let us start the first application of Biot-Savart law. তো তোমরা ছবিটা আঁকো এখানে ভালো করে, আমি বলতে দেখছো। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাচ্ছ, লেখা আছে সুদীর্ঘ ঋজু তারে তড়িৎ প্রবাহের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে, এখানে এক্স ওয়াই একটা সুদীর্ঘ তার নেওয়া হয়েছে। যে সুদীর্ঘ তারে এক্স থেকে ওয়াই অভিমুখে আই পরিমাণ কারেন্ট, আই অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছে। এবার আমাদের যেটা করতে হবে, আমরা মোটা হচ্ছে এখানে বায়ো-স্যাভার্ট ল অ্যাপ্লাই করে এই যে প্রবাহটা হচ্ছে, সেই প্রবাহের জন্য পি বিন্দুতে যে পি পয়েন্টটা, এই পি পয়েন্ট মানে এক্স ওয়াই এর মাঝখানে সেন্টার একটা পয়েন্ট ও নিয়েছি, সে ও থেকে একটা সার্টেন ডিসটেন্স, এই ডিসটেন্স অবস্থিত যে পি বিন্দু, সেই পি বিন্দুতে আমার কি করতে হবে, সেই পি বিন্দুতে আমার এই তড়িৎ প্রবাহের দরুন পি বিন্দুতে আমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। ওকে, এবার এক্ষেত্রে এই যে তারটি, এই যে এক্স ওয়াই যে তারটি আছে, সেই এক্স ওয়াই তারের একটা অতি ক্ষুদ্র অংশ আমরা দিয়ে নিলাম। এক্স ওয়াই যে তারটা দেখতে পাচ্ছ, এই এক্স ওয়াই তারের আমরা কি দেখেছি, এই ধরনের তারের একটা অতি ক্ষুদ্র অংশ আমরা এখানে ডিএল নিলাম। সেই ডিএল ফারটা হচ্ছে এবি, দ্যাট মিন্স এবি ইজ ইকুয়ালস টু ডিএল। এবি ইজ ইকুয়ালস টু ডিএল। বেশ, এখন যদি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এবি দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, ডিএল। এবি দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, ডিএল। বেশ, এখন এই পি বিন্দুতে এই এবি ক্ষুদ্রাংশ এর জন্য, এই মানে এই ক্ষুদ্রাংশ ডিএল এর জন্য পি বিন্দুতে আমার এখানে যে ওই চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্র যদি ডিবি হয়, সো ডিবি উইল বি হোয়াট, সো ডিবি উইল বি, কারণ দেখো এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে আছে, এখানে এবি সেগমেন্ট থেকে যে অ্যাঙ্গেলটা হয়, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সো ডিবি ইকুয়ালস টু μ0/4 পাই আইডিয়াল sin alpha by r square. So dB equals to what? dB equals to μ0/4 pi RDL sin alpha by r square. এখানে আলফাটা হচ্ছে dl এবং r ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আলফা। দেখে নাও। ওকে, এবারে কি করলাম, এবারে আমি এখানে কিছু জিওমেট্রিক কাজকর্ম করব। কাজকর্মগুলো বলি। যেটা করা হয়েছে, এই যে বি বিন্দু আছে দেখতে পাচ্ছ, এই বি বিন্দু থেকে আমরা কি করলাম, এপি রেখার উপরে, এই বি বিন্দু থেকে এই যে এপি কোথায়, এই যে এপি রেখা, বি বিন্দু থেকে এই যে এপি যে রেখাটি দেখতে পাচ্ছ, এই এপি রেখার উপরে আমরা লম্ব টানলাম, এবং সেই লম্বটা যে বিসি, এই যে লম্বটা যে বিসি লম্ব, ভালো কথা, এখানে বিসি লম্ব টানা হয়। এবার বাই জিওমেট্রি আমরা এখানে বলতে পারি যে এখানে বাই জিওমেট্রি আমরা বলতে পারি যে এখানে অ্যাঙ্গেল ACB, ওকে, অ্যাঙ্গেল ACB দ্যাট ইকুয়ালস টু, ওকে, ফাইন, equals to angle OBB, sorry not ACB, it is angle ABB, angle ABC, that's equals to angle what angle is OPB. OPB is what here, OCB, that's equals to theta, that is angle ABC equals to angle OPB, that's equals to what, that's equals to theta, that's equals to theta, এটা বাই জিওমেট্রিটা বলতে। এবং আগে যেটা বলা হয় সেটা যে BC that's equals to BC, that's equals to BC মানে যে BC equals to what, এই যে d theta টা, this theta is nothing but a arc, this d theta, this is nothing but a arc, okay, এটা একটা arc বলা যায়। যাই হোক, সরি d theta পজিশনটা একটু ভুল দাও, d theta will be this is d theta, মাঝখানে যেটা,
থিটা 1 মাইনাস থিটা 2 ডি থিটা, এটা হচ্ছে ডি থিটা, ঠিক আছে, এটা হচ্ছে ডি থিটা। নাও ইটস ওকে। সো বিসি, সো দিস বিসি দ্যাটস ইকুয়ালস টু আর ডি থিটা, মানে লাইক এস ইকুয়াল টু আর থিটা। এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, এবং এস হয়, আমরা বলতে পারি এস ইকুয়াল টু আর থিটা। দেখো খেয়াল করো, ঠিক এই ছবিটা এখানে এসেছে, তার জন্য আমরা বলতে পারি যে এখানে কি বলতে পারি যে বিসি দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, দ্যাটস ইকুয়ালস টু আর ডি থিটা। সো বিসি দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, দ্যাটস ইকুয়ালস টু আর ডি থিটা। ওকে, বিসি ইকুয়ালস টু আর ডি থিটা। সো হোয়াট ইজ আর? আর ইকুয়ালস টু দ্যাটস ইকুয়ালস টু এবি, ওকে, এবং আর ডি থিটা ইকুয়াল টু আরেকটা বলতে পারি না থেকে উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল থিটা, উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল থিটা আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি বিসি কে। কি বলা যায়, যদি এই থিটা অ্যাঙ্গেলটা এখানে নিই, থিটার অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে লম্ব, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে লম্ব, সেটা হচ্ছে লম্ব। সো বিসি দ্যাট ইজ cos, মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে কথা দ্যাটস ইকুয়াল, ওকে। সো এক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল এবিসিটা না হয়, যদি এই ট্রায়াঙ্গেলটা আমরা এবিসিটা নিই, এই এবিসি ট্রায়াঙ্গেল নেওয়া হয় এ বি সি, দেন দিস ইজ থিটা, ওকে। বিসি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে আমার এসি। সো বিসি বাই এসি ইকুয়ালস টু হোয়াট, cos থিটা। সো বিসি ইকুয়ালস টু বলা যায় এখান থেকে এসি cos থিটা। বিসি ইকুয়াল টু বলা যেতে পারে সরি নট বিসি, এসি ইজ এবি, অতিভুজ এবি। সো বিসি ইকুয়ালস টু হোয়াট, বিসি ইকুয়ালস টু বলা যেতে পারে এবি cos থিটা। বিসি ইকুয়ালস টু বলা যেতে পারে এবি cos থিটা। and this AB দেখতে পাচ্ছ BC equals to বলা যায় এই ছবিতে, ছবিটাকে আমি বাইরে রাখলাম, দেখতে পাচ্ছ এখানে। so BC equals to what, AB cos theta, and this AB is nothing but DL, so DL cos theta. so এখান থেকে বলা যেতে পারে BC that's equals to R d theta, that's equals to what, that's equals to DL cos theta, that's equals to DL cos theta, right? okay, now the next one is, এবার আমরা আসবো ট্রায়াঙ্গেল OBP। নাও এবার আমরা আসবো ট্রায়াঙ্গেল OBP, এই ট্রায়াঙ্গেলটা মানে ছবিটা আলাদা করে আছি। সো ট্রায়াঙ্গেল OBP, ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ থাকে। এই একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা সূক্ষ্মকোণ, এবং ওপরে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল দ্যাট ইজ আলফা, এখানে আরেকটা সূক্ষ্মকোণ আলফা, এবং এটা 90 ডিগ্রি, ফাইন। এবং আমরা জানি আলফা প্লাস থিটা ইকুয়ালস 90, কেন? তিনটে করে সমষ্টি 90 ডিগ্রি, তো এখানে তো একটা 90 ডিগ্রি। সো আমরা যদি এইভাবে করি যে 90, সরি তিনটে করে সমষ্টি 180 ডিগ্রি, সরি। সো 90 প্লাস আলফা প্লাস থিটা দ্যাটস ইকুয়ালস টু 180, ওকে। সো আলফা প্লাস থিটা দ্যাটস ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো আলফা প্লাস থিটা দ্যাটস ইকুয়াল 180 ডিগ্রি, অর পাই 100 ডিগ্রি মাইনাস 90, sorry 90 plus alpha plus theta 180, so alpha plus theta equal to 180 minus 90, so alpha plus theta that's equals to 90 degree, okay. So alpha equals to 90 degree minus theta. If both sides sin now হয়, there will be sin alpha that's equals to sin 90 minus theta, and sin 90 minus theta, this is nothing but cos theta, and sin 90 minus theta, this is nothing but cos theta. তাহলে আমরা sin আলফার জায়গাতে আমরা কি বলতে পারি, cos theta কথাটা বলতে পারি। Now recall the term, dv equals to mu 0 4 pi I dl sin alpha by r square, এটা আমরা যদি রিকল করা হয় then dv will be what, so dv that's equals to mu 0 by 4 pi, dv equals to mu 0 by 4 pi I dl sin alpha জায়গা বলতে পারি cos theta, I dl cos theta by r square, dv equals to what, mu 0 by 4 pi I dl cos theta by r square, so dv that's equals to, so dv equals that's equals to mu 0 by 4 pi into, just see কিছুক্ষণ আগে বলা হলো এই dl cos theta মানে কি, dl cos theta মানে r d theta, so I r d theta by r square, I r d theta by r square, so what is dv, so dv will be mu 0 by 4 pi I d theta by r, so mu 0 by 4 pi I d theta by r, this is the value of dv, so
So mu 0 by 4 pi I d theta divided by r. বেশ ভালো। এখন যদি এখানে এমন করা হয়, so mu 0 by 4 pi I d theta by r. So now this r is আবার যদি আমরা এখানে এই ট্রায়াঙ্গেলকে একটু ফলো করি, আরেকটু ছোট কাজ করতে হবে এখানে, ঠিক আছে? জাস্ট সি, এই ট্রায়াঙ্গেলে এই জায়গাটা হচ্ছে r, এই জায়গাটা হচ্ছে a। তো আমরা এখানে cos কে ডিফাইন করি, cos θ equals to 2 by ত্রিভুজ মানে a by r, so r equals to a by cos θ, r equals to what? a by cos θ। তো কি করব, এখানে r এর জায়গায় আমরা বসিয়ে দেব a by cos θ। তাহলে db টা কি দাঁড়াবে, r এর জায়গায় a by cos θ বসানো হয়, তাহলে db টা কি দাঁড়াচ্ছে, সো mu 0 by 4 by, আচ্ছা আর এর জায়গায় a by cos θ বসালে a তো নিচে থাকছে, উপরে cos θ চলে যাচ্ছে, সো mu 0 I cos θ d θ by a, mu 0 I by 4 by cos θ d θ by a, mu 0 I by 4 by cos θ d θ by a, cos mu 0 I by 4 by cos θ d θ by a। সো এটা হচ্ছে আমার রিকোয়ার্ড এক্সপ্রেশন dv, মানে এইটুকুনি ক্ষুদ্র এলিমেন্ট dl এর জন্য আমরা যে dv টা, সেই dv টা এখানে বের করে ফেললাম। নাও আওয়ার নেক্সট টাস্ক ইজ, এখন p বিন্দুতে আমরা টোটাল যে ওয়্যারটা, টোটাল যে xy যে ওয়্যারটা, সেই xy ওয়্যার, টোটাল xy ওয়্যারের জন্য আমরা কি করব, আমরা এখন এখানে আমাদের b এর ভ্যালুটা বার করব। তাহলে কি হবে, টোটাল xy এর জন্য যখন b এর ভ্যালু বার করব, তখন আমাদের কি হবে এখানে, সেটা হচ্ছে b, that will be integration θ1 থেকে θ2, ইন্টিগ্রেশন θ1 থেকে θ, সরি এখানে θ2 টা ছোট, সো θ2 টাকে নিচে দিই, লোয়ার লিমিট দিই, আর θ1 টা বড়, মানে আমরা নিচ থেকে উপরে যাচ্ছি, তো টোটালটা বার করতে হবে, নিচ থেকে উপরে যেতে হবে আমাদের, তাই তো, মানে xy মানে এরকম ভাবে যেতে হচ্ছে। সো θ2 থেকে θ1 যদি করা হয়, সো ইট উইল বি mu 0 by 4 pi I dl, sorry mu 0 I by 4 pi cos θ d θ by a, so b that's equals to mu 0 I by 4 pi a, so integration cos, this is sin θ, upper limit θ1, lower limit θ2, upper limit θ1, lower limit θ2, so b that's equals to mu 0 I by 4 pi a sin θ1 minus sin θ2, sin θ1 minus sin θ2, ওকে। তো আপার লিমিট বসাতে হবে, তারপর লোয়ার লিমিট বসাতে হবে, সো b equal to mu 0 I by 4 pi a sin θ1 minus sin θ2, so this is the required expression। তাহলে এই p পয়েন্টে xy এর ক্ষেত্রে আমরা কি বের করে দিলাম, xy এর ক্ষেত্রে আমরা এখানে ইলেকট্রিক নেগেটিভ ফিল্ড যেটা সেটা বের করে বানাবো। Now special case, now special case, now special case, so special case number 1, so special case number 1, যদি তারটি খুব সুদীর্ঘ হয়, যদি তারটি খুবই সুদীর্ঘ হয়, মানে ইনফিনিটেসিমাল লং যদি হয়, তো ইনফিনিটেসিমাল লং মানে এটা যত বাড়তে থাকবে উপর নিচে, θ1 θ2 তত বেশি বাড়তে থাকবে না, যত এটা যত বাড়তে থাকবে উপরে নিচে, θ1 θ2 তত কি হতে থাকবে, খাড়া হতে থাকবে, তাই তো, এটা যত বাড়তে থাকবে উপরে নিচে, θ1 আর θ2 কিন্তু ততটাই যেটা হতে থাকবে সেটাতে খাড়া হতে থাকবে। সো সেক্ষেত্রে তারটি যদি অত্যন্ত সুদীর্ঘ হয়ে থাকে, তারটি যদি সেক্ষেত্রে অত্যন্ত সুদীর্ঘ হয়ে থাকে, তাহলে θ1 যেটা হবে, θ1টা যেহেতু উপরে বাড়ছে, সো θ1টাকে যদি প্লাস 90 ডিগ্রি ধরি, তাহলে θ2টা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, কারণ নিচের দিকে আসার জন্য, এটা উপরে প্লাস 90, নিচে প্লাস 90, মানে যত উপর থেকে বাড়তে থাকছে অ্যাঙ্গেলটা তত খাড়া হতে থাকছে। তাহলে খাড়া হতে থাকার অর্থ কি, তাহলে θ1টা কত কি হচ্ছে, বাড়তে থাকছে, তার মানে অসীমের দিকে যদি যায়, তাহলে θ1টা কি 90 ডিগ্রি হয়ে গেল, সো θ1টা সেখানে 90 ডিগ্রি, আর θ2 হচ্ছে মাইনাস 90, মানে নিচের দিকে আছে। সো দ্যাটস ওয়াই হোয়াট উইল বি b, সো b ইকুয়াল টু mu 0 I by 4 pi a sin 90 minus sin of minus 90, minus sin of minus 90,
নাও sin 90 is 1 and sin of minus 90 is minus 1. এখান থেকে 1 আর এখান থেকে minus 1 মানে minus minus এর plus 1, তার মানে 2, 1 plus 1 2. So 2 mu naught I. So তাহলে রাস্তাটা কি করা হলো? So b equal to mu naught I by 4 pi a. ঠিক আছে তো? So sin 90 minus so sin 90, sin of minus 90. So sin 90 is 1 and sin of minus 90 is minus 1. So minus minus plus. So 1 plus 1 2. So 2 mu 0 I by 4 pi a. That is 2 and 4 cancel. That is 2. That is b equal to mu 0 I by 2 pi a. তো এটাই হচ্ছে সুদীর্ঘ ঋজু তারে তড়িৎ প্রবাহের জন্য যে কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র যেটা সেই চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা এভাবে কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক আছে তো? দেখে না একবার, টেক ইউর টাইম। Okay, now the second application এর মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশন আছে। সো নেক্সট অ্যাপ্লিকেশন যেটা সেটা এখানে দেখা যায় স্পেশাল কেসের মধ্যে আরেকটা বলবে, দ্যাট ইজ ওকে। সো এই জায়গাটা মনে হয় বলেছে অ্যাপ্লিকেশন নাম্বার 2টা হচ্ছে এরকম বলেছে, যদি এই পি পয়েন্ট যদি আমাদের লম্ব সমদ্বিখণ্ডের ওপর অবস্থিত হয়, তাই তো? যদি পি পয়েন্টটা কোথাও অবস্থিত হয় লম্ব সমদ্বিখণ্ডের উপর, মানে পিটা যদি ঠিক মিডল পয়েন্টে অবস্থান করে, মানে ও পয়েন্ট অবস্থান করে, ঠিক আছে তো? লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে আমরা যদি চৌম্বকত্বটা বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই এক্স ওয়াই লেন্থটাকে যদি আমরা এখানে ধরি স্মল এক্স ধরি, এক্স ওয়াই লেন্থটাকে যদি আমরা এখানে স্মল এক্স ধরি, সে এক্স ওয়াই লেন্থের জন্য এখানে স্মল এক্স ধরি, তাহলে এবং সেক্ষেত্রে পি বিন্দু যদি এক্স ওয়াই যদি এক্স ওয়াই লম্ব সমদ্বিখণ্ডের উপর অবস্থিত হয়, লম্ব সমদ্বিখণ্ডের উপরে মিডল পয়েন্টে যে ব্যাপারটা আছে সেটা করেছো তোমরা। তো সেই পি পয়েন্ট যদি এই এক্স ওয়াই লম্ব সমদ্বিখণ্ডের উপর অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে ও এক্স এবং ও ওয়াই, এবং সেক্ষেত্রে ও পয়েন্ট হবে মিডল পয়েন্ট অবভিয়াসলি, এবং সেক্ষেত্রে ও এক্স এবং ও ওয়াই দুজনেই হবে এক্স বাই 2। সেক্ষেত্রে ও এক্স এবং ও ওয়াই দুজনেই হবে কত? এক্স বাই 2। এবং ও এক্স এবং এ ওয়াই যদি এক্স বাই 2 হয়, তাহলে সেক্ষেত্রে যেটা সাইন থিটা 1 পাবো, সো সাইন থিটা 1 উইল বি, সো এটা যদি থিটা 1 হয় এবং আমরা যদি গোটা ট্রায়াঙ্গেলটা নিই, মানে এক্স ও পি, এই ট্রায়াঙ্গেলটাকে যদি নিই এক্স ও পি, এই ট্রায়াঙ্গেল সাইন থিটা মানে লম্ব বাই অধিভুজ, তাহলে লম্বটা হচ্ছে এক্স ও, দ্যাট ইজ এক্স ও ইজ হোয়াট? এক্স ও ইজ ও এক্স বা ও এক্স বা এক্স ও দিলাম এখানে, আর অধিভুজ কত? অধিভুজটা পি এক্স বা এক্স পি, অধিভুজে পি এক্স বা এক্স পি, and this OX is nothing but x by 2 and this PX is যেটা এটা হচ্ছে অধিভুজ, তাহলে সেটা হবে root over of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে x by 2 স্কয়ার হোল স্কয়ার প্লাস a স্কয়ার, that means a স্কয়ার প্লাস x স্কয়ার by 4, that means what? x by 2, then রুটের মধ্যে থাকছে 4a স্কয়ার by x স্কয়ার, রুটের মধ্যে 4 থাকছে মানে রুটের বাইরে গেলে সেটা 2, তাহলে কাটাকাটি করে কি পড়ে যাচ্ছে? x বাই রুট 4a স্কয়ার প্লাস x স্কয়ার। This is my sin theta 1. This is my sin theta 1. And in a similar way, we get the sin theta 2. Similarly, we get the value of sin theta 2. একই জিনিস হবে, জাস্ট sin theta 2 এখানে অ্যাঙ্গেল theta 2 টা যেটা নিচের দিকে, মানে নেগেটিভ অ্যাঙ্গেল হিসেবে যদি ট্রিট করবো আমরা এখানে, তো তাহলে ব্যাপারটা দাঁড়াবে সাইন অফ মাইনাস থিটা 2, সে মাইনাসটা জাস্ট ওভারে চলে যাবে, জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা সেম থাকবে। সো এক্স বাই বাইটা করে দেখবে একই জিনিস আসবে, বাই 4a স্কয়ার প্লাস x স্কয়ার, দিস হোয়াট? দিস মাই সাইন থিটা, দিস মাই সাইন থিটা। এবার আমরা কি করব? এবার আমরা বি এর এক্সপ্রেশনে আমরা সাইন থিটা 1 এবং সাইন থিটা 2 এর ভ্যালু এখানে বসাচ্ছি। তাহলে বসালে কি হবে এখানে বসালে পরে? তাহলে মাঝের মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, and this b that will be mu 0 I by 4 pi a, third bracket, x by root
4a স্কয়ার প্লাস x স্কয়ার, আর a মাইনাস মিলে হয়ে যাচ্ছে প্লাস x বাই রুট 4a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে কি পাচ্ছি? সো b ইকুয়াল টু মিউ নট i বাই 4 পাই a ইন্টু 2x বাই রুট 4a স্কয়ার প্লাস x স্কয়ার। কারণ 4a স্কয়ার x স্কয়ার যদি লসাগু হয় তাহলে আমি এটা পাচ্ছি, তাই তো? 2x বাই 4a স্কয়ার x স্কয়ার। সো এখান থেকে ফাইনালি আমি যেটা পাচ্ছি দ্যাট ইজ মিউ 0 ix বাই 2 আর 4 কাটাকাটি করলে 2 দাঁড়াচ্ছে বাই 2 পাই a রুট 4a স্কয়ার প্লাস x স্কয়ার, and this is the value of t. So mu 0 ix by 2 pi a root over 4a square plus x square. So this is my special case 2. এর আমরা দুটো স্পেশাল কেসের মধ্যে একটা হয়ে গেল। সো দেখে নাও। ওকে, নাও এবার আমাদের অ্যাপ্লিকেশন 2 তে আসি। অ্যাপ্লিকেশন 2 তে বলেছে বৃত্তাকার তারের লুপে তড়িৎ প্রবাহের জন্য বৃত্তে অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র বদলের নির্ণয়। ঠিক আছে তো? বৃত্তাকার তারের লুপে তড়িৎ প্রবাহের জন্য বৃত্তে অবস্থিত কোনো বিন্দুতে, বৃত্তের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দু, তাতে কি তাদের হচ্ছে আমাদের ক্ষেত্র বদল নির্ণয়, এটা আমাদের করতে হবে। তো তার জন্য ছবি করা হয়েছে, দেখতে পাচ্ছ একটা বৃত্তাকার তারের লুপ নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে তো? এবং সেখানে আমরা কাজ করি। তো এখানে বলি, তো তোমরা ছবিটা আঁকো এবং সাধারণ কথাগুলো মন দিয়ে শোনো। স্মল এ ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের আমরা লুপ নিয়েছি, দেখতে পাচ্ছ। স্মল এ ব্যাসার্ধের আমরা এখানে একটা বৃত্তাকার তারের লুপ নিয়েছি, এবং যে বৃত্তাকার তারের লুপে যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুটা হচ্ছে ও। যে বৃত্তাকার তারের লুপে যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু হচ্ছে ও। এবারে ও থেকে আমরা অক্ষের ওপর, অক্ষ মানে অক্ষীয়, ও থেকে আমরা অক্ষীয় অক্ষের উপর স্মল x দূরে একটি বিন্দু, আমরা স্মল x দূরে একটি বিন্দু p নিয়েছি। আমরা স্মল x দূরে একটি বিন্দু নিয়েছি যেটা হচ্ছে p। ওকে, স্মল x দূরত্বে একটা বিন্দু নিয়েছি যেটা হচ্ছে p বিন্দু নিয়েছি। এবার এই পরিবাহী তারটির মধ্যে দিয়ে স্মল i পরিমাণ অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে তো? মানে তীরচিহ্ন প্রদর্শিত হবে, মানে এইভাবে, মানে দ্যাট মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ পথে যাচ্ছে বলতে পারো। এবার ওই প্রবাহের দরুন, এই যে প্রবাহ হচ্ছে, এই প্রবাহের দরুন অবভিয়াসলি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার এই প্রবাহের দরুন p বিন্দুতে আমাদের বার করতে হবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা আমাদের বার করতে হবে। এবার আমরা এখানে দুটো বিন্দুতে নিলাম, আমরা m একটা বিন্দু নিলাম, যেখানে m বিন্দুতে আমরা কি করলাম, এই গোটা পরিবাহীর মধ্যে দুটো পয়েন্ট, একটা m পয়েন্ট আর n পয়েন্ট। এবার এই গোটা পরিবাহীকে dl অসম ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে, এবং তার একটা স্মল সেগমেন্ট নিলাম সেটা dl, এবং সেখানে আমরা একটা পয়েন্ট নিলাম সেটা m পয়েন্ট। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি করা হলো, এবার p বিন্দু থেকে যেখানে এই dl যে এলিমেন্ট থেকে, আরেকটা কথা বলি, এই dl যে এলিমেন্ট থেকে এই যে p বিন্দু, সেই p বিন্দু ডিসটেন্সটা হচ্ছে r, এবং এটা ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, দূরত্ব ভেক্টর দিয়ে। তো আমরা শুধু আর বলতে পারি, সেই বিষয়ে কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এক্স এর দূরত্ব ভেক্টর, ওকে, এটা দূরত্ব ভেক্টর বলা যায়। সো এখান থেকে দেখা যাচ্ছে, চিত্রটা আমরা ফিগার 2 তে দেখতে পাচ্ছি যে ওই সংযোগী রেখা মানে হচ্ছে অর্থাৎ r ভেক্টর, সংযোগী রেখা যে r ভেক্টরটা, সেটা এই যে dl, এই dl যে ক্ষুদ্র অংশ, এই সংযোগী রেখা যেটা r ভেক্টর যেটা দেখতে পাচ্ছ, এটা এই যে dl যে ক্ষুদ্র অংশটা, সেই dl ক্ষুদ্র অংশের সাথে কিন্তু অভিলম্ব হয়ে আছে। তাই তো dl যে ক্ষুদ্র অংশটি, সেই ক্ষুদ্র অংশের মধ্যে অভিলম্ব, মানে dl, এই dl যে মেন ভেক্টরটা এবং এই r ভেক্টর যেটা, তারা কি একে অপরের উপর ব্যাপারটা হচ্ছে অভিলম্ব। অ্যাকচুয়ালি ছবিটা যেটা এটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল ছবি, বাট এখানে আমাদের বোর্ডে যেহেতু 2 ডাইমেনশনাল, তার জন্য আমাদের কি করতে হয়েছে, এটাকে এভাবে আঁকতে হয়েছে। অ্যাকচুয়ালি ডিসপ্লেসটা এরকম ভাবে, লাইক দিস। তো সেক্ষেত্রে r ভেক্টর dl এর অভিলম্ব, তো তার জন্য আমরা এখানে বলা যায়। যাই হোক, তার মানে এখানে r এবং dl এর মধ্যবর্তী কোণ যেটা, সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে ইজিলি বায়ো সাভার্টের ল অনুযায়ী এই ক্ষুদ্র অংশে আমরা যে পাচ্ছি, ডিবি পাচ্ছি, সেই ডিবিটা কত, দ্যাট ইজ মিউ 0 বাই 4 বাই i dl ক্রস r বাই r কিউব, i dl ক্রস r বাই r কিউব। এবার যেহেতু dl এবং r এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তার জন্য আমরা এখান থেকে কি করতে পারি,
তার জন্য বলা যায় দ্যাট ইজ মিউ জিরো বাই 4 পাই আই ডিএল আর সাইন 90, কারণ আর ডিএল এক অপর অভিলম্ব, বাই আর কিউ, এন্ড সাইন 90 ইজ 1, এবার এখান থেকে কেটে আর স্কোয়ার হয়ে যাচ্ছে। সো দ্যাট ডিভি দ্যাটস ইকুয়ালস টু মিউ জিরো বাই 4 পাই আর ডিএল বাই আর স্কোয়ার, এবং এই আটটা হচ্ছে অধিভুজ, এখানে আটটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অধিভুজ। সো দিস আর স্কোয়ার ইজ নাথিং বাট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সো দ্যাট ইজ মিউ জিরো আই by 4 pi dl by a square plus x square, dl by a square plus x square. So this is the value of dv. এটা হচ্ছে এই পয়েন্টে, মানে p পয়েন্টে আমরা যে dv টা পাচ্ছি, সেই p পয়েন্টে dv টা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি। এইবার এটাকে দেখা যাচ্ছে, এটা ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এটা আমরা এখানে বার করলাম, ভালো কথা। এইবার এই যে ডিবি, এই ডিবি ডিরেকশন কোন দিকে, ডিবি ডিরেকশনটা এভাবে হয়ে আছে, তাহলে পি, তাহলে এই ডি এর এই সেগমেন্টের জন্য আমরা যে ডিবিটা পাচ্ছি, সেই ডিবিটা ডিরেকশন পাচ্ছি পি পয়েন্ট এদিকে, আর এখান থেকে যে ডিবিটা আসছে তার ডিরেকশনটা আছে এদিকে। তার মানে এই অক্ষের সাথে কি হয়ে আছে, এই অক্ষের সাথে যদি আমরা এখানে একটা অক্ষ নিয়েছি, যদি অক্ষীয় অক্ষ, এবং সেটা আমরা আরেকটা লম্বালম্বী অক্ষ দিই, দেখা যায় এই যে অক্ষটা, এই ডিবিটার অক্ষের সাথে এই অক্ষ বলি বা অক্ষ বলি, যে কোনো একটা বলা হোক না কেন, তার সাথে কি অ্যাঙ্গেল করে, তার সাথে একটা অ্যাঙ্গেল করে আছে, সেটা থিটা, তার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, ভালো কথা, ছিল থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার থিটা অ্যাঙ্গেল করে থাকার দরুন ডিবি আমরা দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে সাইন থিটা কম্পোনেন্ট, একটা সাইন কম্পোনেন্ট পাবো, আরেকটা যে কম্পোনেন্ট পাবো সেটা হচ্ছে কস কম্পোনেন্ট। আমরা দেখতে পাচ্ছি কস কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে পাচ্ছে একটা ডিবি কস থিটা এই বরাবর, আর এখানে হচ্ছে ডিবি কস, এবং এরা সমান অথচ একে অপরের বিপরীত। আর সাইন কম্পোনেন্টটা পাচ্ছি আমরা এই বরাবর, এরা সমান এবং সমমুখী, তাই তো, এরা সমান এবং সমমুখী। বেশ, তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই যে ডিবি কস থিটা, এই ডিবি কস থিটা একে অপরের বিপরীতমুখী হওয়ার জন্য এরা দুজনের ক্রিয়াকে নিউট্রালাইজ করে দিবে। তাহলে কোনটা পড়ে থাকবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে হচ্ছে আমার ডিবি সাইন। তাহলে পরে যদি আমরা অক্ষীয় অংশটা নিই, বা অক্ষীয় অংশ নিই, তাহলে অক্ষীয় অংশটা হবে আমাদের ডিবি সাইন থিটা। সো ডিবি সাইন থিটা, এটাকে আমরা প্রকাশ করলাম ডিবি ড্যাশ বা ডিবি প্রাইম দিয়ে। সো ডিবি প্রাইম ইকুয়ালস টু ডিবি সাইন থিটা, দ্যাটস ইকুয়ালস টু ডিবি, আচ্ছা ডিবি ভ্যালু কত ছিল, ডিবি ভ্যালু ছিল মিউ জিরো আই বাই 4 বাই ডিএল বাই a square plus x square into sin theta. So dv prime that's equals to mu 0 I by 4 pi dl by a square plus x square into, এবার এই যে sin theta, এই sin theta মানে এই ত্রিভুজের রেসপেক্টে আমি sin theta তে পাচ্ছি সেটা হচ্ছে লম্ব বাই আমার হচ্ছে অধিভুজ, that means a by r, it means a by root over a square plus x square. So what will be dv prime by dv dash? dv dash equals to mu 0 I by 4 pi, mu 0 I by 4 pi a by a square plus x square root over a square plus x square যোগ করলাম by a square plus x square whole to the power 3 by 2 into পাশে পড়ে থাকছে dl, whole to the power 3 by 2 এর পাশে পড়ছে dl, and this is the value of dv dash by dv prime, and this is the value of dv dash or dv prime. Okay, this is the value of dv dash by dv prime. Fine. Okay, so now, so dv dash equals to mu 0 by 4 pi a by root over a by s square plus 3 by 2 dl, এবং এই জিনিসটাকে আমরা নাম দিলাম হচ্ছে dv dash। তাহলে এখন এই p বিন্দুতে যে মোট চৌম্বক ক্ষেত্র হবে, তাহলে p বিন্দুতে আমরা যে মোট চৌম্বক ক্ষেত্র পাচ্ছি সেটা কত হচ্ছে, তো চৌম্বক ক্ষেত্র যদি b dash হয়, so b dash equals to integration dv dash, that's equals to integration mu 0 I by 4 pi a by a square plus x square to the power 3 by 2 into dl। এবার খেয়াল করো প্রত্যেকটা টার্ম এখানে কনস্ট্যান্ট, তাহলে প্রত্যেকটা টার্ম বেরিয়ে যাচ্ছে আমার এখানে, that is mu 0 I a by 4 pi a
into a square plus x square to the power 3/2 integration dl. So integration dl মানে কোন জায়গার ইন্টিগ্রেশন, এই পার্টটার আমরা ইন্টিগ্রেশন করছি। তো আমরা যদি এখানে গোটা পার্টটা ইন্টিগ্রেট করি, যদি এই বৃত্তাকার রূপের যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে পরে আমরা প্রত্যেকটা পারে dl করে যাচ্ছি। তার মানে dl এর পার্টটা কিন্তু বৃত্তের পরিধি বরাবর আসছে। তার মানে ইন্টিগ্রেশন dl করে আমরা যেটা পাবো, এই যে a ব্যাসার্ধওয়ালা যে বৃত্তটি, সেই বৃত্তটির পরিধি পাবো আমরা। তার মানে কি পাচ্ছি মানে, দ্যাট ইজ μ0 IA by 4 pi into a square plus b square to the power 3/2 into integration dl is 2 pi, মানে বৃত্তের পরিধি, integration dl is what 2 pi, মানে বৃত্তের পরিধি। So pi cancel, 2 and 4 cancel, that is 2. So what we get, so the value of b dash or value of b বলা যায়, বা b dash b dash যেহেতু নাম দিয়েছি, the value of b dash that's equals to μ0 I a square by 2 into a square plus x square to the power 3/2. So this is the value of b dash. এটাই হচ্ছে আমার b dash এর ভ্যালু, বা আমি বলতে পারি p পয়েন্টে আমরা যে চৌম্বকত্ব প্রাবল্যটা পেলাম, সেই চৌম্বকত্ব প্রাবল্যের মানটা হচ্ছে এটা, that is b dash equals to μ0 I a square by 2 into a square plus x square that to the power 3/2. So this is the required answer. Okay. Fine. Now, let us start our special case and the last topic of this problem and of this video. So number 1, যদি আমাদের small x টা 0 হয়, যদি small x টা 0 হয় মানে ফার্স্ট কেস, যদি small x টা আমাদের 0 হয়, দুটো কেস করব আমরা এখানে। ফার্স্ট কেস যদি small x টা আমাদের এখানে 0 হয়ে যায়, then what happens? ওকে, এখানে বলি, হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম। তো এই বড় দরকার অনেকটাই, কিন্তু বোর্ডটা থিওরি রেসপেক্ট ছোট হয়ে গেছে। যে if small x equal to 0, small x equal to 0 এর অর্থ হচ্ছে p পয়েন্টটা একেবারে o পয়েন্ট বা সেন্টার পয়েন্ট অবস্থিত। p পয়েন্টটা একেবারে o পয়েন্ট, দ্যাট ইজ সেন্টার পয়েন্ট অবস্থিত। এই অবস্থায় b dash এর ভ্যালু কত হবে? যদি আমরা small x এর জায়গায় 0 বসিয়ে দিই, then it will be μ0 I a square by 2, 0 বসালে পরে a square to the power 3/2, মানে 2 to cancel, it means a cube। তার মানে কত পড়ছে? μ0 I by 2a, it is μ0 I by 2a. This is the value of b dash, μ0 I by 2a. Now number 2, if x is far less than a, if x is far I'm really using, if x is far greater than a, যদি x টা a এর থেকে অনেকটা বড় হয়, যদি x টা এর তুলনায় বড় হয়ে যায়, যদি x টা a এর তুলনায় বড় হয়ে যায়, তাহলে x এর রেসপেক্টে a নেগলিজেবল, মানে x এর রেসপেক্টে a টা হয় নেগলিজেবল। x এর রেসপেক্টে যদি a নেগলিজেবল হয়, then what will be b dash? μ0 I a square by 2, এখানে হচ্ছে a নেগলিজেবল, এটা চলে যাচ্ছে x স্কয়ার এর to the power 3/2, it means x cube. So μ0 I a square by 2x cube. Let's see, μ0 I a 2, everything are constant. So সেক্ষেত্রে এখানে b dash is inversely proportional to 1 by x cube. So b dash which is inversely proportional to 1 by x cube. তো এই রিলেশনশিপটা এখানে কিন্তু তারা হোল্ড করছে। ওকে, so b dash is inversely proportional to 1 by x cube. তো দেখে নাও, ওকে। সো আজকে দেখতে পেলে বেশ ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে আমাদের, বায়োসাভাইট অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। অ্যান্ড সেক্ষেত্রে আমরা দুটো অ্যাপ্লিকেশন নিয়ে আজকে ডিল করলাম মেনলি, এবং এই দুটো অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট দুটো অ্যাপ্লিকেশন, এই দুটো অ্যাপ্লিকেশন। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে,
অ্যাপ্লিকেশন দুটো, ঠিক আছে? তো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের বাড়িতে, এবং অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই আছে যারা তোমাদের অনেকেই না লেখার অভ্যাস নেই, তো এখনও যাদের লেখার অভ্যাসটা তৈরি হয়নি তারা কিন্তু লেখা স্টার্ট করে দাও। আমি ভালো কথা বলছি, আমি তোমাদের যখন থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি তখন থেকে বলে আসছি যে তোমাদের লেখার অভ্যাস রাখতে হবে। যতদিন না লেখার অভ্যাস তৈরি হচ্ছে ততদিন কিন্তু ফিজিক্স না কোনো সাবজেক্টই গ্রিপে আসবে না, না ফিজিক্স না কেমিস্ট্রি কোনো কিছু কিন্তু গ্রিপে আসবে না। কেমিস্ট্রি অনেক ক্ষেত্রেই তোমরা এরকম করো, অর্গানিক কেমিস্ট্রি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, আমারও হতো যে লেখাটা না হয় তাহলে সেক্ষেত্রে কেমিস্ট্রিতে কী হয়, ওই অর্গানিক পড়ার সময় বা এটা অর্গানিক হোক বা ফিজিক্যাল হোক যাই হোক না কেন, স্পেশালি অর্গানিকে ওই গাঠনিক সংখ্যাতে গণ্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি তোমাদের লেখার অভ্যাস না থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের এই যে টপিকগুলো পড়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখে লিখে পড়তে হবে, এবং তার সাথে কিন্তু পড়ার পরে না দেখে লিখতে হবে। কারণ দেখতে পাচ্ছি ডেরিভেশনগুলো খুব লং, বিশাল অনেক বড় বড় ডেরিভেশন, অনেক লং ডেরিভেশন, এবং এর ভেতরে কিন্তু অনেক কায়দা আছে। আমি বলবো না একবারও কঠিন জিনিসগুলো, একটু কঠিন নয়, কিন্তু বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ মেমোরাইজ করা, যে এখানে আমার আলফা লাগছে, এখানে হুট করে সাইন থিটা কস থিটা হয়ে যাচ্ছে, এখানে আমি হঠাৎ করে আরের জায়গায় আমি প্রথম অ্যাপ্লিকেশন করে দেখলে আরের জায়গায় আমি এ বাই কস আলফা টার্মটাকে নিয়ে আসলাম বা এ বাই কস থিটা টার্মকে নিয়ে আসলাম। এই যে ট্রিকি পার্টগুলো, সমস্ত যে ট্রিক্স যেগুলো লাগে, তো এইগুলো কিন্তু চট করে যদি প্র্যাকটিস না করো মাথাটা কিন্তু বেরোবে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু সাফিসিয়েন্ট প্র্যাকটিস দরকার। তো সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসটা অবশ্যই ভালো করে করতে হবে, লিখে লিখে প্র্যাকটিসটা করতে হবে অবশ্যই, এবং পড়াটা তৈরি করার পরে কিন্তু না দেখে লিখতে হবে। যতক্ষণ না অবধি এটাকে তোমরা না দেখে লিখছো ততক্ষণ অবধি কিন্তু লেখার ফ্লুয়েন্সি আসবে। তো লেখার এগুলো যদি এবার এই ব্যাপারগুলোতে কী হয়, ধরো লিখতে গিয়ে তোমার যদি মানে চর্চাটা ঠিকমতো না থাকে, তুমি যদি বাইরে ভালো করে না পড়ো, ভালো করে না দেবো, তাহলে হবে কি পরীক্ষার সময় তুমি হঠাৎ করে মাঝপথে তুমি গুলিয়ে যাবে। এবার মাঝপথে যখন তোমার গোটা কোশ্চেনে গুলিয়ে যাবে তখন তুমি শত চেষ্টা করলেও কিন্তু ব্যাপারটাকে মেমোরাইজ করতে পারবে না, এবং তুমি যখন ওই একটা টপিকের উপরে তুমি যখন মানে পরীক্ষা হলে যদি একটা প্রশ্নের উপরে তুমি যদি বেশি তোমার সময় নষ্ট করো, কনসেন্ট্রেশন নষ্ট করো, তাহলে পরে পরবর্তী প্রশ্নগুলো লিখতেও তোমার সমস্যা হবে, সময় পাবে না, এবং পরবর্তী প্রশ্নগুলির উপরেও কিন্তু এফেক্ট হবে। তো সেক্ষেত্রে এফেক্টটা যাতে না পড়ে তার জন্য প্রেশারকে এখানে না নিয়ে এসে লিখতে দিতে প্রেশারকে একেবারে আঙুলের মাথায় নিয়ে আসো। প্রেশারটাকে যাতে তোমার প্রেশার নেবে আঙুলের মাথায়, তোমার নিজের মাথায় কখন প্রেশার নেবে? তোমার নিজের মাথায় প্রেশার নেবে হচ্ছে যখন পরীক্ষা হলে নাম ধরে নিউমেরিক্যাল প্রবলেমস দেবে বা এই ধরনের এইরকম ট্রিকি কোশ্চেন দেবে থিওরিক্যাল, সেখানে তুমি তোমার ব্রেন প্রেশার পাবে। কিন্তু যেগুলো ডাইরেক্ট বই থিওরিক্যাল কোশ্চেন সেগুলোকে লিখতে মানে তোমরা হচ্ছে প্রায় এটা মুখস্থ মতো করে দেবে, ঠিক আছে? তো এবং মানে বলতে চাচ্ছি মোটা কথা, প্রেশারটাকে একদম মাথা হাতের আঙুলের ডগায় নিয়ে চলে যাচ্ছ। মানে তোমার তুমি এখানে যে লিখবে কোশ্চেনটা জাস্ট তোমার হাতের আঙুল ধরে তুমি কিছু জানো, তুমি এতটা ফ্লুয়েন্সিটি আসো যে তুমি পুরো আরামসে লিখে দেবে, তোমার মাথায় কোনো চিন্তাই করতে হলো না যে এটার পর এটা হবে, এই সে হবে, অটোমেটিক তুমি লিখে দেবে। তোমার মাথাটাকে কাজে রাখো, মাথায় প্রেশারটা তখনই দাও যখন বিভিন্ন রকমের ট্রিকি কোশ্চেন বা ট্রিকি নিউমেরিক্যাল প্রবলেমস যখন আসবে তখন তুমি তোমার মাথায় প্রেশার দাও, আদারওয়াইজ মাথায় প্রেশারটা দিও। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লেখার অভ্যাস করো, ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে লিখতে থাকো, ভালো করে অভ্যাস করো। যাই হোক, সো আমাদের এটা হবে 3rd ভিডিও হলো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা যেরকম গাউস থিওরেম বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, তেমনি এখানে আরেকটা থিওরেম পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রী উপপাদ্য বা অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এটা পড়তে হবে এবং তার অ্যাপ্লিকেশন পড়তে হবে। তো সেটা নিয়ে আবার তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আগামী সামনে লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই হ্যাপি লক্ষ্মী পুজো, ঠিক আছে? তো লক্ষ্মী পুজোর পরে আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি। সো গুড বাই, স্টে ওকে, বাই।